হ্যালো এভরিওয়ান। আজকে একটা সুন্দর টপিক, মাধ্যমিকে একটা ভালো নম্বর পড়ে এখান থেকে। সেটা হচ্ছে লাইট। মাধ্যমিকে যে লাইট দেওয়া আছে এখান থেকে যা যা কোশ্চেন পড়ে, আমার এই ভিডিওটা যদি তোমরা একবার দেখো তাহলে কিন্তু এই ভিডিওটা দুটো পার্ট করছি আমি। ফার্স্ট পার্টে কি করব না, থিওরিক্যাল দিকটা একটু আলোচনা করে দেবো। সেকেন্ড পার্টে লাইট থেকে যত রকমের ম্যাথ পড়তে পারে সমস্ত ম্যাথগুলো একটু করে দেবো। যেগুলো করাবো টপিক মানে যেগুলো পড়ে সেই সাজেশন ভিত্তিক আমি পড়াচ্ছি। এই ভিডিওগুলো মিস করবে না, ভালো করে একবার দেখবে। ঠিক আছে? তাহলে আজকে যেটা তোমাদের মাধ্যমিকে আছে লাইটে, সেটা হচ্ছে গলীয় দর্পণ, ফার্স্টে আছে। তাহলে গলীয় দর্পণ, প্রথম গলীয় দর্পণ কাকে বলে? গলীয় দর্পণ বলছে কোনো গোলাকার বস্তু যদি, দর্পণ মানে কি, বস্তু আলোক রশ্মির কি হয়, রেগুলার রিফ্লেকশন ঘটায়। মানে আলোর প্রতিফলন করকম, আলোক রশ্মি অ্যাকচুয়ালি কি এটা একটু জেনে নাও প্রথম। যে আলো কি না, আলো হচ্ছে ঝাঁক ঝাঁক ফোটন কণার সমষ্টি। ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে, কোয়ান্টাম থিওরির সাহায্যে ম্যাক্স প্ল্যাঙ্ক প্রথম বললো যে আলোক রশ্মি হচ্ছে ঝাঁক ঝাঁক ফোটন কণা দিয়ে তৈরি। আমাদের দেহটা কোষ দিয়ে তৈরি, ইট বালি পাথর এইসব দিয়ে বাড়িটা তৈরি। লাইট কি দিয়ে তৈরি হচ্ছে? লাইট হচ্ছে প্যাকেট অফ এনার্জি, এনার্জির প্যাকেট। এই এনার্জির প্যাকেট গুলোকে বলা হচ্ছে ফোটন পার্টিকেল বা ফোটন কণা। এই এনার্জির প্যাকেট যেগুলো ফোটন কণা, এই ফোটন কণাগুলো যখন উৎস থেকে উৎপন্ন হয়, উৎপন্ন হয়ে সরল রৈখিকভাবে 3 × 10⁸ মিটার গতিবেগে চলে, ছুটে চলে। কিভাবে চলে? সরল রেখা বরাবর চলে। এই ফোটন কণার যে যাওয়ার যে পথটা, এই পথটাই হচ্ছে আলোক রশ্মি। আর আলোক রশ্মি অ্যাকচুয়ালি কি নিয়ে গঠিত না, ফোটন কণা নিয়ে গঠিত। দেহ কোষ নিয়ে গঠিত, আলোক রশ্মি ফোটন কণা নিয়ে গঠিত। তাহলে ফোটন কণাগুলো যদি বের করে নি, আলোক রশ্মি পাওয়া যাবে না। ফোটন কণা কি না, প্যাকেট অফ এনার্জি, এনার্জির প্যাকেটকে বলা হচ্ছে ফোটন পার্টিকেল। বিষয়টা ক্লিয়ার? তাহলে লাইট হচ্ছে এক প্রকার এনার্জি, এবং লাইট হচ্ছে একটা স্পেশাল এনার্জি। যে এনার্জিটা আমরা জানি, যে কোনো এনার্জি যেতে গেলে কিন্তু তিনটে মাধ্যম মধ্যে যে কোনো, আমাদের মাধ্যম মিডিয়াম কটা? জড় মাধ্যম, তোমরা নাম শুনেছ জড় মাধ্যম। জড় মাধ্যমের মধ্যে কটা আছে? তিনটে আছে, কঠিন তরল গ্যাস। এই তিনটে মাধ্যমকে একসঙ্গে বলা হয় জড় মাধ্যম। আরেকটা আছে, সেটা হচ্ছে শূন্য মাধ্যম। মোট মাধ্যম হচ্ছে কটা না, চারটে, কঠিন তরল গ্যাস আর শূন্য মাধ্যম। দেখো যা এনার্জি গুলো আমরা ব্যবহার করি পৃথিবীতে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এনার্জিকে তো চোখে দেখা যায় না, এনার্জিকে উপভোগ করা যায়। যেমন কারেন্টকে তোমরা দেখতে পাও, দেখতে পারো না, অথচ হাত দিলে শক লাগে। ঠিক সেম সিস্টেম, শব্দ শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, পারমাণবিক শক্তি, কোনো শক্তিকে কিন্তু চোখে দেখা যায় না, এগুলো ফিল করা যায়, অনুভব করা যায়। সেরকম লাইট হচ্ছে এমন এক প্রকার শক্তি যে কঠিন তরল গ্যাস এগুলোতে তো যেতেই পারে। এছাড়া শূন্য মাধ্যমের মধ্য দিয়েও লাইট যেতে পারে। অন্য কোনো এনার্জি কিন্তু শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে না, একমাত্র লাইট যেতে পারে। ঠিক আছে? লাইট হচ্ছে একটা স্পেশাল এনার্জি। তা লাইট যখন যেতে যেতে অন্য কোনো মাধ্যমে আপতিত হয়, তখন কি হয়, লাইটের কিছু ডাইরেকশন চেঞ্জ হয়, অভিমুখ পরিবর্তন হয়, কিছুটা পূর্বের অবস্থায় ফিরে যায়। এই নিয়ে আলোর দুটো সূত্র আছে, একটা প্রতিসরণ সূত্র, একটা প্রতিফলন সূত্র। এই যে স্ফেরিক্যাল মিরর, এখানে আলো রশ্মির কি হয়, প্রতিফলন হয়। প্রতিফলন জিনিসটা কি তোমরা আশা করি জানো। একবার জাস্ট রিমাইন্ড করছি যে কোন সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে, মানে আলোক রশ্মি কোন সমসত্ব স্বচ্ছ মাধ্যম, সমসত্ব মাধ্যম কাদের বলে? বলছে যে মাধ্যমের মধ্যে দিয়ে আলোক রশ্মি সব দিকে সমান গতিবেগে চলে, সেই মাধ্যমটাকে বলছে সমসত্ব মাধ্যম। কি কি আছে না, শূন্য মাধ্যম হতে পারে, বায়ু মাধ্যম হতে পারে, কাঁচ মাধ্যম, কঠিন তরল গ্যাস, এই তিনটে মাধ্যমকে একসঙ্গে বলা হয় সমসত্ব মাধ্যম। ঠিক আছে? আর স্বচ্ছ মাধ্যম, স্বচ্ছ মাধ্যম কাকে বলে? বলছে কোনো নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি যাওয়ার সময় যদি শোষিত না হয়, অর্থাৎ যে সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে আলোক রশ্মি যাওয়ার সময় প্রায় শোষিত না হয়, মানে শোষিত হয়ই না, এই ধরনের মিডিয়াম গুলোকে বলা হচ্ছে আমাদের স্বচ্ছ মাধ্যম। তাহলে জল, বাতাস, কাঁচ, এগুলো কি শূন্য মাধ্যম, এগুলো হচ্ছে সম্পূর্ণ স্বচ্ছ মাধ্যম। আবার এগুলো সমসত্ব মাধ্যম। বাতাসের মধ্যে লাইট যতক্ষণ থাকবে ততক্ষণ বাতাসে লাইটের গতিবেগটা একই থাকবে, জলের মধ্যে যতক্ষণ যাবে তখন জলে আলোর গতিবেগটা একই থাকবে। বুঝতে পারছো? তাহলে এই সমস্ত বিষয়। তাহলে আলোক রশ্মি মনে করো বাতাস থেকে এলো, এসে একটা মিরার বা দর্পণ রাখা আছে। দর্পণ মানে কি, সমতল একটা প্লেট, আয়না, একটা মিরার রাখা আছে। সেই মিরারের উপর যদি আলোক রশ্মিটা এসে পড়ে, মনে কর একটা আলোক রশ্মি বাতাস থেকে এলো, এসে এখানে একটা মিরার রাখা আছে, এই মিরারটার উপর এসে পড়লো। তাহলে মিরার এসে পড়লো, পড়ার পর কি হবে, আলোক রশ্মি কি হয়, দর্পণ দ্বারা প্রতিফলিত হয়, কি হয়, রেগুলার রিফ্লেকশন হয়। এখানে একটা নর্মাল লাইন টানো, এটা একটু দেখে নাও। যে এটা মনে করো এয়ার, বাতাস থেকে এসছে আবার ফিরে আছে কোথায়, বাতাস। এটা কি না, এটা গ্লাস। মিরার মানে কি, আয়না কি অ্যাকচুয়ালি গ্লাস, কাঁচ। তাহলে কোন সমসত্ব স্বচ্ছ মাধ্যম, বাতাস হচ্ছে একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম, আবার কাঁচ হচ্ছে একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম, জল হলো একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম। তাহলে যখন কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে আলো রশ্মি অন্য কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যম মানে গ্লাসে আপতিত হয়, তখন আপতিত আলোর কিছু অংশ অভিমুখ পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যায়। দেখো এয়ার থেকে এসেছিল, আবার এয়ারেই ফিরে যাচ্ছে।
আলোর এই ঘটনাটাকে বলছে রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিফলন। বিষয়টা ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আলোর প্রতিফলন। আমি যখন প্রতিফলন প্রতিসরণ পড়াবো তখন তোমার এই বিষয়গুলো ডিটেলস বলবো, যে প্রতিফলন কাকে বলে, রিফ্লেকশন প্রতিফলন, রিফ্লেকশন প্রতিসরণ কাকে বলে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এখন এটা নিয়ে যাচ্ছি না, বর্তমানে যেটা করতে চাইছি সেটা সমান গোলীয় দর্পণের ক্ষেত্রে দেখাও যে এফ সমান আর বাই টু, এই সূত্রের একটা প্রমাণ করো। দর্পণ কি করে? আলোক রশ্মির প্রতিফলন ঘটায়। ঠিক আছে? এই যে প্রতিফলনটা, এটা রেগুলার রিফ্লেকশন মানে নিয়মিত প্রতিফলন ঘটে দর্পণে। অবজেক্ট আছে এখানে, যে দর্পণটা নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে স্ফেরিক্যাল মিরর, গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ কাকে বলে? বলছে কোনো গোলাকার বস্তু যদি আলোক রশ্মির প্রতিফলন ঘটায় তখন সেই গোলাকার বস্তুটাকে বলা হচ্ছে গোলীয় দর্পণ বা স্ফেরিক্যাল মিরর। এই হচ্ছে বিষয়। তাহলে গোলীয় দর্পণ কত রকম হতে পারে? দর্পণ টোটাল ক রকম হয় না, মোট দর্পণ হয় কিন্তু 3 প্রকার। একটা কি না, একটা দেখো সমতল দর্পণ বা প্লেন মিরর। সমতল দর্পণ আমি ছবি দিয়ে দিয়েছি অলরেডি। সমতল দর্পণে এক পাশটা কি থাকে না, কাট মানে পলিশ করা থাকে, এক পাশে এক সাইড পলিশ করা থাকে, অপর পাশে আমরা আমাদের ছবি দেখি, অর্থাৎ আমাদের যে ছবিগুলো দেখি মানে ইমেজ, মাথা চূড়া বা এইসব সাজগোজের জন্য যে আয়না ব্যবহার করি সেটা সমতল দর্পণ, ইংলিশে বলা হচ্ছে প্লেন মিরর। এই হচ্ছে প্লেন মিররের ছবি। ঠিক আছে? বস্তুর সমান সাইজের প্রতিবিম্ব গঠন করে এই মিরর। আর কি হয়? পার্শ্বীয় পরিবর্তন ঘটে, মানে ডান হাতটা মনে হয় বাঁ হাত, বাঁ হাতটা মনে হয় ডান হাত। এটা হচ্ছে প্লেন মিররের একটা প্রপার্টি। এখানে দেখ আরেকটা আসছে, সেটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণ এবার আসছে তোমাদের এখানে, তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা দিয়ে আমি করাবো। অবতল দর্পণ, অবতল দর্পণ কাকে দেখো জিনিসটা কি না, অবতল দর্পণ কাকে বলে? বলছে কোনো গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ, একটা গোলীয় দর্পণ দেখো। অবতল দর্পণটা কি ছিল অ্যাকচুয়ালি, কোনখান থেকে নেওয়া হয়েছে? অবতল দর্পণটা অ্যাকচুয়ালি এরকম একটা গোলক ছিল, এই গোলকটার বাইরে এটা পুরো পালিশ করা আছে। এবার গোলকটা কি করেছি আমি, কেটে দিয়েছি। যখনই কেটে দেবো সঙ্গে সঙ্গে কি হবে, এরকম করে কেটে দিয়েছি, দেখো গোলীয় দর্পণ হয়ে গেছে। তাহলে ভিতর অংশ তখন কি হবে, প্রতিফলক হিসেবে কাজ করবে। বাইরের তলটা তখন কি, বাইরের তলটা এটা পলিশ করা আছে, তখন ভেতর তল প্রতিফলক হিসেবে কাজ করবে। তাহলে একটা গোলীয় দর্পণ তো একটা গোলক ছিল অ্যাকচুয়ালি, এইভাবেই তৈরি করা হয়, একটা গোলাকার দর্পণ করা হয়, করে বাইরেটা পালিশ করা দেওয়া হয়, পালিশ করে দিয়ে কি হয়, কেটে দেওয়া হয়, কেটে কেটে বিক্রি করা হয়। তাহলে যে কোনো গোলীয় দর্পণ আমি যখন কিনে আনি, এই যে দর্পণটা দেখতে পাচ্ছ, এই দর্পণের স্পেশালিটি কি দেখতে বলতো, বাইরের তলটা পলিশ করা, মানে বাইরের তল কিন্তু প্রতিফলন ঘটায় না, প্রতিফলনটা ঘটাচ্ছে কোথা, ভেতরের তলটা। তাহলে কোনো গোলীয় দর্পণে ভেতরের তল যদি প্রতিফলন ঘটায়, মানে ভেতরের তল যদি প্রতিফলন ঘটায়, সেই গোলীয় দর্পণটাকে বলবো আমার অবতল দর্পণ বা কনকেভ মিরর। বিষয়টা ক্লিয়ার? তাহলে কনকেভ মিরর জিনিসটা আর কিছু আশা করি জানার লাগবে না, যে কোনো গোলীয় দর্পণের ভেতরের অংশ যদি প্রতিফলক হিসেবে কাজ করে তখন সেই দর্পণটাকে বলছি কনকেভ মিরর বা অবতল দর্পণ। ঠিক সেম সিস্টেম এই উত্তল দর্পণ যদি হয়, যে একটা উত্তল দর্পণ এরকম, তার ভিতরের অংশটা পলিশ করা থাকে এরকম। উত্তল দর্পণটা যখন তৈরি করে গোলক, কিন্তু ভিতরের অংশটা পলিশ করা দেওয়া হয়। তাহলে ভেতরের অংশ পলিশ করা হয়, পরে কেটে দেওয়া হয়, কেটে কেটে বিক্রি করা হয়। এখন তাহলে কি দেখবো, এই অংশের যদি কেউ থাকে তাহলে এর কিন্তু প্রতিবিম্ব ছবি এখানে পাওয়া যাবে। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, উত্তল দর্পণ কাকে বলে? বলছে যে গোলীয় দর্পণের, গোলীয় দর্পণ কথাটা ইউজ হচ্ছে কেন, এই দর্পণগুলো তৈরি করার সময় কিন্তু গোলক হিসাবে তৈরি করা হয়, তারপর সেগুলো কেটে কেটে বিক্রি করা হয়, তাই এগুলোকে বলছে গোলীয় দর্পণ। উত্তল দর্পণ, অবতল দর্পণ এগুলোকে গোলীয় দর্পণই বলা হয়। তাহলে এই যে গোলীয় দর্পণে ভেতরের অংশ পলিশ করা থাকে, বাইরের অংশে কি হয়, আলোর রশ্মির নিয়মিত প্রতিফলন ঘটে, এই দর্পণটাকে বলছে আমাদের উত্তল দর্পণ বা কনভেক্স মিরর। দেখো এইটা হচ্ছে কনভেক্স মিরর, যার ভেতরের অংশ পলিশ করা থাকে, বাইরের অংশ প্রতিফলক হিসেবে কাজ করে, এটা হচ্ছে উত্তল দর্পণ। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে একটা উত্তল গোলীয় দর্পণ করকম উত্তল দর্পণ, অবতল দর্পণ। আর একটা দর্পণ আছে সেটা হচ্ছে সমতল দর্পণ বা প্লেন মিরর। ব্যাস, এই গোলীয় দর্পণ তাহলে দু প্রকার, একটা উত্তল একটা অবতল। উত্তল দর্পণে কি না, ভেতরটা পলিশ করা থাকে, বাইরে থেকে আমরা কি হয়, আলোক রশ্মির প্রতিফলন ঘটাই। আর অবতল দর্পণে কি হয় না, বাইরেটা পলিশ করা থাকে, ভেতরে প্রতিফলন ঘটায় অবতল দর্পণে। তাহলে একটা প্লেন মিরর, একটা উত্তল দর্পণ, একটা অবতল দর্পণ আর সমতল দর্পণ। দর্পণ করকম, সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ। এই তো ঘটনা ঘটলো। তাহলে এই সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ আমি চিনবো কি করে, যদি বলা হয় দর্পণ চেনার উপায়, মাধ্যমিকে পরে দেখবে, বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, যে দর্পণকে চেনার উপায় কি, সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ কিভাবে চিনবো। তাহলে একটা আঙুলকে যদি দর্পণের কাছে নিয়ে যাওয়া হয়, যদি দেখা যায় যে আঙুলটার সমান সাইজের প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে বলবো সেটা প্লেন মিরর বা সমতল দর্পণ। আবার এই আঙুলটাকে যদি অন্য দর্পণের কাছে নিয়ে যাওয়ার ফলে, অন্য একটা দর্পণের কাছে নিয়ে গেলে যে দেখা যায় আঙুলটা মোটা দেখাচ্ছে বা আঙুলটা লম্বা দেখাচ্ছে, এই ধরনের যদি কিছু কেস হয়, তাহলে সেই দর্পণটা কি বলবো, অবতল দর্পণ। কারণ অবতল দর্পণ বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব ঘটায়, মনে রাখবে, অবতল দর্পণ বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব ঘটায়।
ঠিক আছে। সমতল দর্পণ বস্তুর সম সাইজ মানে সমান সাইজের প্রতিবিম্ব ঘটায়, ওই জন্য সমতল সমান সাইজের বস্তুর প্রতিবিম্ব ঘটায়। ঠিক আছে। অবতল কি করে? বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব ঘটায়। তাহলে একটা আঙুলকে যদি নিয়ে যায় যে কি মোটা দেখাচ্ছে, লম্বা দেখাচ্ছে, এই ধরনের কেস ঘটে, তাহলে সেটা বলবো অবতল দর্পণ। আর উত্তল দর্পণে কি হয়? বস্তুর খর্বাকৃতি প্রতিবিম্ব ঘটায়, মানে ছোট প্রতিবিম্ব গঠন করে। তাহলে উত্তল দর্পণের কাছে ওই আঙুলটাকে যদি নিয়ে যায়, যে দেখি আঙুলটা ছোট হয়ে গেল, সাইজে ছোট হয়ে গেল, সরু হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, এই ধরনের জিনিস যদি ঘটে সেটা উত্তল দর্পণ। তাহলে এইগুলো হচ্ছে দর্পণ চেনার উপায়। দর্পণটা যদি মোটা হয় বা লম্বা হয় অবতল দর্পণ, যদি সরু হয় ছোট হয় তাহলে কি বলবো? উত্তল দর্পণ। আর যদি সমান সাইজের প্রতিবিম্ব গঠন করে তাহলে সেটাকে বলবো সমতল দর্পণ। বিষয়টা ক্লিয়ার হলো? এই হচ্ছে আমাদের দর্পণের বিষয়। তাহলে দর্পণ স্ফেরিক্যাল মিরর বা গোলীয় দর্পণ আমরা দুটো শ্রেণীতে ভাগ করতে পারি, সাধারণত অবতল দর্পণ একটা, উত্তল দর্পণ একটা। এই যে অবতল দর্পণ, উত্তল দর্পণ, তাহলে এই দুটো দর্পণ নিয়ে আমরা কাজ করব। আমরা আজকে যে প্রমাণটা করব সেটা অবতল দর্পণ নিয়ে কাজ করব। দেখো এখানটা একটু, আচ্ছা, একটা অবতল দর্পণে কতগুলো ছোটখাটো জিনিস একটু জেনে নাও। প্রথম, এটা তাহলে কি একটা দর্পণ? দেখো বাইরেটা পলিশ করা আছে। তাহলে কোনো গোলীয় দর্পণের বাইরেটা যদি পলিশ করা থাকে, ভেতরটা যদি প্রতিফলক হিসেবে কাজ করে, তখন সেই দর্পণটা কি বলা হয়? অবতল দর্পণ। তাহলে একটা অবতল দর্পণ, যদি অবতল দর্পণ নিলাম, মনে করো M1 M2, তাহলে এই অবতল দর্পণের ঠিক মাঝের বিন্দুটাকে, যে কোনো গলীয় দর্পণ, যে কোনো গলীয় দর্পণ, তার যে মাঝের বিন্দুটা, সেই বিন্দুটাকে বলা হয় পোল বা মেরু। দেখো এই গলীয় দর্পণের মাঝের বিন্দু মোটামুটি এখানটা করে, তাহলে এই বিন্দুটাকে বলেছে পোল বা মেরু। দেখো এটাকে বলে পোল বা মেরু, এটাকে ও দিয়ে ডিনোট করা হয়। তাহলে ভালো করে বুঝে নাও। তাহলে এই বিন্দুটাকে বলেছে পোল বা মেরু, এটাকে আমরা সাধারণত ও দিয়ে ডিনোট করি। তাহলে পোল বা মেরু কাকে বলে? বলছে কোনো গলীয় দর্পণে ঠিক মাঝের বিন্দুটাকে। দেখো একটা গলীয় দর্পণ যতটা দৈর্ঘ্য হবে, সেই দৈর্ঘ্যের মাঝের যে বিন্দুটা, সেই বিন্দুটাকে বলছে পোল বা মেরু দর্পণের। বিষয়টা ক্লিয়ার হয়েছে? এই পোল বা মেরুর মধ্য দিয়ে যদি একটা রেখা কল্পনা করা যায়, দেখো তাহলে এই পোল বা মেরুর মধ্য দিয়ে যদি একটা রেখা কল্পনা করা যায়, এই রেখাটাকে যদি পোল বা মেরুর মধ্যে কল্পনা করি, একটা সোজাসুজি রেখা, এই রেখাটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। তাহলে গলীয় দর্পণের প্রধান অক্ষ কাকে বলে? না, কোনো গলীয় দর্পণের পোল বা মেরুর মধ্য দিয়ে যদি একটা কাল্পনিক রেখা কল্পনা করা যায়, তাহলে সেই কাল্পনিক রেখাটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এই হচ্ছে আমাদের প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। মনে করো এ বি দিয়ে ডিনোট করো। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিস জিনিসটা কি বোঝা গেল? আচ্ছা, দর্পণের উন্মেষ বা রৈখিক উন্মেষ। রৈখিক উন্মেষ মানে কি? বলছে দর্পণটা কতটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কতটা, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, কত লম্বা দর্পণটা, সেইটা হচ্ছে দর্পণের রৈখিক উন্মেষ। এখানে রৈখিক উন্মেষ কোনটা হবে? না M1 ও M2, এটা হচ্ছে রৈখিক উন্মেষ। রৈখিক উন্মেষ। তাহলে এই হচ্ছে দর্পণের রৈখিক উন্মেষ। বিষয়টা ক্লিয়ার আছে? দর্পণের দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে রৈখিক উন্মেষ। আর মিডিল পয়েন্ট হচ্ছে পোল বা মেরু। আর এই মিডিল পয়েন্টের মধ্য দিয়ে, দর্পণের পোলের মধ্য দিয়ে, পোল বা মেরুর ভিতর দিয়ে অঙ্কিত কাল্পনিক সরলরেখাকে বলা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। এবার মনে করো যে একটা আলোক রশ্মি তোমার এইখানে মনে করো দর্পণের উপর আপতিত হবে। দর্পণে এবার এখানে আপতিত হলো একটা আলোক রশ্মি। তা আলোক রশ্মি যদি পড়ে, তাহলে আলোক রশ্মিতে কি হবে? প্রতিফলন ঘটাবে। তাহলে আলোক রশ্মিটা প্রতিফলিত হলো। দেখো এইটা তো প্রধান অক্ষ, প্রধান অক্ষ কোনটা? এবি। তাহলে এই যে প্রতিফলিত রশ্মিটা, আপতিত রশ্মি মানে যে রশ্মিটা আসছে তাকে আপতিত রশ্মি বলছি। দর্পণ দ্বারা প্রতিফলিত হয়েছে, যে রশ্মিটা ফিরে আসছে, তাহলে আসছে মনে করো এটা পি, এটা কিউ, এটা আর। তাহলে এখান থেকে দেখো পি কিউ হচ্ছে আপতিত রশ্মি, এই যে আসছে, আর কিউ আর হচ্ছে প্রতিফলিত রশ্মি। এই প্রতিফলিত রশ্মিটা প্রধান অক্ষ কোনটা? এবি, একে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলছি ফোকাস বিন্দু। ভালো করে বুঝো। তাহলে প্রতিফলিত রশ্মি, যে প্রতিফলিত রশ্মি কোন গলীয় দর্পণে প্রতিফলিত হয়ে, তাহলে দেখো আপতিত রশ্মি কোন গলীয় দর্পণে প্রতিফলিত হয়ে, ঠিক আছে, আপতিত রশ্মি কোন গলীয় দর্পণে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলছে ফোকাস বিন্দু। এই ফোকাস বিন্দুকে এ দিয়ে ডিনোট করা হয়। এখানে যে তলটা তৈরি হয় সেই তলটাকে বলছে ফোকাস তল। এই যে ফোকাস বিন্দু, এখান থেকে দর্পণের পোল বা মেরু, এই যে দূরত্ব, সেই দূরত্বটাকে কি বলা হয়? সেই দূরত্বটাকে বলছে ফোকাল লেন্থ। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফোকাল লেন্থ। এটাকে ছোট হাতের এফ দিয়ে ডিনোট করা হয়। কেন এফ দেওয়া হয়?
ফোকাল লেন্থ, FOCAL, প্রথম অক্ষরটা F, এই জন্য ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য একে সবসময় ছোট হাতের F দিয়ে ডিনোট করা হয়। ফোকাস দৈর্ঘ্য জিনিসটা কি না ফোকাস বিন্দু এবং দর্পণের পোল বা মেরুর মাঝের দূরত্ব। দেখো ফোকাস বিন্দু, দর্পণের পোল বা মেরুর মাঝের দূরত্ব ফোকাস দৈর্ঘ্য। বিষয়টা ক্লিয়ার হয়েছে? এবার দেখো যে একটা আমাদের গোলীয় দর্পণের আর কি পাওয়া যায়, ফোকাস দৈর্ঘ্য আছে, আর কি আছে রেডিয়াস অফ কার্ভেচার, আরেকটা আছে রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার মানে কি বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কাকে বলে? বলছে কোনো গোলীয় দর্পণে বক্রতা কেন্দ্র কাকে বলে? বলছে এই যে গোলীয় দর্পণটা আমি কিনে এনেছি, এটা যে কোনো একটা গোলক তৈরি করেছিল, যে কোনো একটা গোলাকার দর্পণ তৈরি করা হয়েছিল, সেখান থেকে কেটে কেটে তো বিক্রি হয়। তাহলে এই গোলীয় দর্পণটা মনে করে এই গোলকের অংশ। তাহলে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ ছিল, মানে যে গোলাকার দর্পণ থেকে কাটা হয়েছে, কেটে নিয়ে আসা হয়েছে, সেই গোলাকার দর্পণটার যে কেন্দ্র ছিল, সেই কেন্দ্রটাকে বলেছে এর বক্রতা কেন্দ্র। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ ছিল, সেই গোলকের যে কেন্দ্র, সেই কেন্দ্রটাকে বলছে এই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। বিষয়টা ক্লিয়ার? তাহলে বক্রতা কেন্দ্রকে আমরা কি দিয়ে ডিনোট করি না সি দিয়ে। ঠিক আছে? তাহলে এই যে এই দর্পণটা একটা গোলকের অংশ ছিল, এই গোলকের যে কেন্দ্র এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্রকে বলা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। বক্রতা কেন্দ্রকে কি বলা হয়? রেডিয়াস অফ কার্ভেচার। এই জন্য বক্রতা কেন্দ্রকে আর দিয়ে ডিনোট করা হয়, কারণ প্রথম অক্ষরটা কি রেডিয়াস আর, ওই জন্য বক্রতা ব্যাসার্ধকে আমরা কি দিয়ে ডিনোট করি আর দিয়ে। ঠিক আছে? আর সেন্টার মানে কেন্দ্র, ওই জন্য সি ধরা হয়। তাহলে বক্রতা কেন্দ্র অন্য কিছু নয়, যে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ ছিল সেই গোলকের কেন্দ্রটাকে বলেছে বক্রতা কেন্দ্র। আর এই বক্রতা কেন্দ্র থেকে পোল বা মেরুর যে দূরত্ব, দেখো বক্রতা কেন্দ্র থেকে পোল বা মেরুর দূরত্ব, এটাকে কি বলা হয় বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা কেন্দ্র থেকে পোল বা মেরুর দূরত্বটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। এই হচ্ছে মোটামুটি আমাদের এই বক্রতা ব্যাসার্ধকে আর দিয়ে ডিনোট করা হয়। তাহলে ফোকাস দৈর্ঘ্যকে এফ দিয়ে ডিনোট করা হয়, বক্রতা ব্যাসার্ধকে আর দিয়ে ডিনোট করা হয়। বিষয়গুলো ক্লিয়ার হলো আশা করি। এবার আমি প্রমাণটার দিকে যাচ্ছি। তোমাদের যে প্রমাণ সেটা হচ্ছে যে এফ সমান r/2, যেখানে এফ বুঝতেই পারছো, এফটা কি না ফোকাস দৈর্ঘ্য, আরটা কি আরটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ। তাহলে প্রমাণ করো বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ অথবা ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, মানে এফ সমান r/2। এফ যেখানে ফোকাস দৈর্ঘ্য, আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ 2, ফোকাস দৈর্ঘ্য সমান বক্রতা ব্যাসার্ধ বাই 2। এটা হচ্ছে প্রমাণ, আমি প্রমাণটা করছি। ছবিটা করা আছে, আমি করে রেখেছি তোমাদের সুবিধার জন্য, যাতে ভিডিওটা শর্ট হয়, যে লেন্দি যেমন না হয়। তাহলে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে কি দেখছো বলতো? এটা একটা অবতল দর্পণ। অবতল দর্পণ কারণটা কি না বাইরের অংশ প্রতিফলক কি হয় না বাইরের অংশ পলিশ করা থাকে, ভেতরের অংশ প্রতিফলক হিসেবে কাজ করছে। তাহলে এখান থেকে আমি প্রমাণে চলে যাচ্ছি। দেখো যে পি কিউ একটা আলোক রশ্মি, আলোক রশ্মিটা কি পিকিউ রশ্মিটা, এই পিকিউ আলোক রশ্মিরা আসছে কোনো বস্তু থেকে আগত আলোক রশ্মি, সেটা হচ্ছে পিকিউ। তাহলে দর্পণের কোথায় পড়েছে? পি বিন্দুতে। কিউ বিন্দুতে কোথায় পড়েছে? কিউ বিন্দুতে। দর্পণের কিউ বিন্দুতে পড়লো, পড়ার পর প্রতিফলিত হয়েছে, প্রতিফলিত হয়ে আসছে যে বিন্দুটা, এটা প্রধান অক্ষ। তার প্রধান অক্ষ কোনটা না এবি। এই যে প্রধান অক্ষকে যে বিন্দু ছেদ করছে, এই বিন্দুটা ছেদ করছে, তাহলে এটা কি ফোকাস বিন্দু। এই ফোকাস বিন্দু থেকে দর্পণে পোল বা মেরু মানে কি দর্পণের মধ্যবিন্দু, এটা পোল বা মেরু ওটা একটু আগে দেখালাম। তাহলে এর দূরত্ব হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। এবার কি করলাম, তাহলে এখানে পড়েছে, তা এবার ফিরে গেল, তাহলে আলোক রশ্মি পি কিউ দর্পণ দ্বারা প্রতিফলিত হয়েছে হয়ে কিউ আর পথে ফিরে যাচ্ছে, ব্যাস হলো। যেখানে এবার দেখো এই কিউ বিন্দু থেকে আমি কি করছি না দর্পণটার উপর একটা লম্ব টানছি। তাহলে কিউ বিন্দু থেকে দর্পণের উপর লম্ব টানছি, এই লম্বটা কোথায় ছেদ করবে না দর্পণের বক্রতা কেন্দ্রে ছেদ করবে। দেখো এই লম্ব অবশ্যই যাবে যে কোথায় মিট করবে, দর্পণটা যে গোলীয় দর্পণটা মানে যে গোলকের অংশ ছিল, সেই গোলকের যে কেন্দ্র ছিল সেই কেন্দ্রটাতে গিয়ে ছেদ করবে। তাহলে এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। ঠিক আছে? এখন দেখো যে এখানে আলোক রশ্মির প্রতিফলন ঘটেছে, দেখো তাহলে এইটা হচ্ছে যেখানে কি অভিলম্ব। আমি একটু আগে দেখাচ্ছিলাম, একটু আগে তোমাদেরকে এটা দেখাচ্ছিলাম যে এটা যদি একটা মনে করো সমতল দর্পণ হয়, একটা আলোক রশ্মি এলো এসে প্রতিফলিত হলো। আমরা কি জানি যে আলোক রশ্মি এখান থেকে যখন প্রতিফলিত হয়, এখানে একটা নর্মাল লাইন টানো, নর্মাল লাইন মানে অভিলম্ব। তাহলে এটা আপতিত রশ্মি এ ও বি, তাহলে এও হচ্ছে আপতিত রশ্মি, ও বি হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে, অভিলম্বকে ও এন হচ্ছে অভিলম্ব। দেখো আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটাকে বলছে আপতন কোণ, এটাকে থিটা দিয়ে ডিনোট করছি। আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটাকে হচ্ছে প্রতিফলন কোণ, এটাকেও থিটা দিয়ে ডিনোট করছে। কারণ আমরা জানি আপতন কোণ প্রতিফলন কোণ দুটোই কি হয় সমান হয়, এটাই প্রতিফলনের সূত্র। তাহলে প্রতিফলনের সূত্র কি
দুটো সূত্র আছে তোমরা জানো, আমি এখন লেন্দি করার জন্য বলছি না, মোটামুটি জাস্ট একবার বলে দিচ্ছি, ঝালিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আলোকসের প্রতিফলন, মানে কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে আলো রশ্মি অন্য কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমে যদি আপতিত হয়, আপতিত আলোক রশ্মির কিছু অংশ অভিমুখ পরিবর্তন করে পুনরায় যদি প্রথম মাধ্যমে ফিরে যায়, আলো রশ্মির ঘটনাটাকে বলছে প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট। প্রতিফলনের সূত্র দুটো কি ছিল মনে পড়ছে? যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব সবাই একই সমতলে থাকে। দেখো যে আপতিত রশ্মি সে যেখানটায় মিট করেছে, প্রতিফলিত রশ্মি এখান থেকে বেরোচ্ছে, আবার অবিলম্ব এখান থেকে শুরু হচ্ছে। তাহলে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর, এই যে প্রতিফলক কোনটা, এটা আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব সবাই একই সমতলে আছে, মানে সবাই এখানে মিট করেছে। প্রতিফলনে এটা ফার্স্ট ল অফ রিফ্লেকশন, প্রতিফলনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা কি বলছে? আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। তাহলে আপতন কোণ কাকে বলে? বলছে আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করে সেটা বলছে আপতন কোণ। ঠিক একই রকম প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়, তাহলে এটা থিটা হলে এটাও থিটা হবে। এই ফর্মুলাকে আমি কাজে লাগাচ্ছি তোমাদের এই প্রমাণটার কাছে। দেখো তাহলে এখানে কি করা হয়েছে, এটা লম্ব টানা হয়েছে, লম্বটাকে ওসি হচ্ছে লম্ব, দেখো সিকিউ হচ্ছে লম্ব, সিকিউ হচ্ছে লম্ব। তাহলে পি কিউ, তাহলে দেখো যে পি কিউ আপতিত রশ্মি আর কিউ আর হচ্ছে প্রতিফলিত রশ্মি আর সি কিউ হচ্ছে লম্ব। তাহলে কি লিখতে পারি, একটু লিখে দাও যে পি কিউ, পি কিউ আপতিত রশ্মি, দাও এটা একটু করো, দেখো পি কিউ আপতিত রশ্মি, তাহলে পি কিউ আপতিত রশ্মি, ঠিক আছে। পি কিউ আপতিত রশ্মি আর কিউ আর হচ্ছে প্রতিফলিত রশ্মি, কিউ আর, কিউ আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। পি কিউ আপতিত রশ্মি, কিউ আর প্রতিফলিত রশ্মি, আর কিউ সি এটা কি, এটা হচ্ছে অভিলম্ব। দেখো কিউসি হচ্ছে অবিলম্ব, পিকিউ আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এটা অবিলম্ব। তাহলে আমরা জানি যে আপতিত রশ্মি মানে পিকিউটা অবিলম্ব, মানে সিকিউ এর সঙ্গে যে কোণ করছে সেটাকে বলা হয় আপতন কোণ। তাহলে এই আপতন কোণটাকে আমি থিটা ধরছি, তাহলে এইটা কি, এই কোণটা হচ্ছে আপতন কোণ, এটা আমি থিটা ধরলাম। তাহলে পিকিউ আপতিত রশ্মি অবিলম্ব, সিকিউ এই যে, এই যে সিকিউ ওইটা হচ্ছে অবিলম্ব। তাহলে আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলা হচ্ছে আপতন কোণ। প্রতিফলিত রশ্মি কে না, প্রতিফলিত হচ্ছে কিউ আর, এ অবিলম্বের সঙ্গে যে কোণ করে সেটাকে হচ্ছে প্রতিফলন কোণ। এটা তাহলে আপতন কোণ যা হবে প্রতিফলন কোণ সেটাই হবে, মানে এটাও থিটা হবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে আমি কি পেলাম, এই কোণটাও যা এই কোণটাও তাই হয়েছে। আবার দেখো যে এই একটা রেখা, এই রেখাটা কি না পিকিউ, এই রেখাটা মনে করো পিকিউ, এই যে পিকিউ আপতিত রশ্মি, আর এ বি এইটা মনে করো এবি, এবিটা কি না প্রিন্সিপাল অ্যাক্সিস প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে পিকিউ আর প্রধান অক্ষ পরস্পর কি আছে না পরস্পর কেমন আছে, সমান্তরাল আছে। দেখো পিকিউ আর প্রধান অক্ষ পরস্পর কেমন আছে, সমান্তরাল আছে। কি ছেদ করেছে, কিউ সি ছেদ করে দিয়েছে। তাহলে যে ছেদ করছে সে কে না, সে হচ্ছে কিউ সি, এই যে কিউ সি, এই যে কিউ সি ছেদ করেছে, তাহলে এটা মনে করো কিউ সি, বা এইরকম করো। চলো এই এই এখানটা মনে করো, এই যে কিউ সি ছেদ করেছে, তাহলে কিউ সি ছেদ করেছে। তাহলে পিকিউ আর এবি পরস্পর কি সমান্তরাল, কিউসি ছেদ করেছে, তাহলে এই কোণটার একান্তর কোণ কোনটা হয়, এইটা হয়। অর্থাৎ আমরা জানি একান্তর কোণ পরস্পর কি হয়, সমান। এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে। তাহলে দেখো এইটা সমান্তরাল, এইটা ভেদক, তাহলে কি লিখতে পারি, এই কোণটার একান্তর কোণ কোনটা, এটা। ভালো করে দেখো, অর্থাৎ আমি এবার প্রমাণটা দিকে যাচ্ছি। দেখো কোণ পি কিউ, কোণ পি কিউ সি, এইটা এটা হচ্ছে আপতন কোণ, এটা থিটা। তাহলে এটা হচ্ছে আপতন কোণ। আর কোণ কি, প্রতিফলন কোণ কোনটা না, প্রতিফলন কোণ হচ্ছে সি কিউ আর, সি কিউ আর এটা সমান, এটাও থিটা হবে, এটা হচ্ছে প্রতিফলন কোণ। দেখো এই কোণটাও থিটা, এই কোণটাও থিটা। আবার এইটা সমান্তরাল এইটা, আবার আবার মনে করো যে পি কিউ সমান্তরাল কি আছে না এবি, পি কিউ সমান্তরাল এবি, আর ভেদকটাকে
না কিউ সি ভেদক? অতএব লিখতে পারি কি লিখতে পারি যে কোণ পি কিউ সি সমান একান্তর কোণ কি কিউ সি এফ, একান্তর কোণ কিউ সি এফ। দেখো বিষয়টা ক্লিয়ার? পিকিউসি সমান কিউসিএফ। দেখো পিকিউসি এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা তোমার দেওয়া আছে। পিকিউসি এর ভ্যালু কত? পিকিউসি সমান থিটা। দেখো থিটা দেওয়া আছে। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে? এটাও থিটা হবে। অর্থাৎ আমি লিখতে পারি যে কোণ কিউসি এফ এটা সমান কত না থিটা। দেখো তাহলে কিউসিএফ সমান থিটা। দেখো এই যে কিউসিএফ এই কোণটা কত? এইটাও থিটা। তাহলে এই কোণটাও থিটা, এই কোণটাও থিটা। হয়েছে? বিষয়টা ক্লিয়ার? এটা একটা ভালো করে দেখে নাও, একটু স্ক্রিনশট করো, তারপর আমি বুঝাচ্ছি, পরবর্তী ধাপে যাচ্ছি। আচ্ছা এবার চলে আসছি। তাহলে এই যে ত্রিভুজটা পেলাম, এই যে একটা ত্রিভুজ পেয়েছি, দেখো ত্রিভুজ সি কিউ, কি পেলাম? কিউ সি এফ, এই যে এই ত্রিভুজের কি পাচ্ছি দেখো দিনি, এই যে ত্রিভুজটা পাচ্ছি না, এই ত্রিভুজটা এই কোণটাও যা, এই কোণটাও তাই। দেখো এই ত্রিভুজে কি না এই কোণটা যা, অর্থাৎ কোণ সি কিউ এফ এটা সমান কোণ এফ সি কিউ, এটা সমান কত না দুটোই থিটা। দেখো এই কোণটা যা, এই কোণটাও তাই। তাহলে সি কিউ এফ এফ সি কিউ এটাও সমান, দুটোর কোণ সমান। এই দুটো কোণ কত দিয়ে আছে? ভ্যালু দিয়ে আছে, থিটা দিয়ে আছে। তাহলে এই কোণটা সমান এই কোণটা। দেখো একটা ত্রিভুজের, এই ত্রিভুজটাকে আমি একটু এখানে আঁকছি, হ্যাঁ, তা তোমরা বুঝতে পারবে আরো ভালো করে। দেখো এই মিডিল পয়েন্টটাকে আমি কি ধরেছি? এফ। দেখো তোমাদের সিস্টেমে আসছি, এই যে শীর্ষবিন্দুটা কি ধরেছি? এফ। তাহলে এটাকে আমি এফ ধরলাম, এইটা মনে করো শীর্ষবিন্দু, মানে ত্রিভুজটাকে উল্টে দিচ্ছি। এই সাইডে কি আছে? কিউ আছে, এক সাইডে কি আছে? সি আছে। দেখো এক সাইডে কিউ, এক সাইডে সি, এই কোণগুলো কিন্তু থিটা হয়ে গেছে, এটাও থিটা, এটাও থিটা। তাহলে একটা ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয় তাহলে কি হয়? দুটো বাহু সমান হয়, কারণ ত্রিভুজটাই সর্বসম, মানে ত্রিভুজের আমাদের দুটো বাহুকে যে সমান সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজের কি হয় না দুটো বাহুও সমান হয়, দুটো কোণও সমান হয়। তাহলে একটা ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয়, একটা ত্রিভুজের দুটো কোণ যদি সাইড, অর্থাৎ ভূমি সংলগ্ন কোণ দুটো যদি সমান হয়, এই কোণটা সমান যদি এই কোণটা হয়, তাহলে এই বাহু দুটো কি হবে? সমান হবে। বিষয়টা কি হলো? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়? দুটো বাহু সমান হয় আর দুটো কোণও সমান হয়। তাহলে কোন ত্রিভুজের দুটো বাহু সমান হলে সেই ত্রিভুজটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলি। অথবা ভূমি সংলগ্ন দুটো কোণ যদি সমান হয়, ঠিক আছে, কোন ত্রিভুজের, তাহলে সেই ত্রিভুজের দুটো বাহু সমান হবেই এবং সেই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সেইটাই হচ্ছে এখানে জিনিসটা, ঘটনাটা, আর কিছু নেই। দেখো এই কোণটা সমান যদি এই কোণটা হয়, তাহলে দেখো এই কোণটা সমান এই কোণটা হলে, তাহলে এইটা সমান এইটা হলে কি হবে না সিকিউ এই বাহুটা সমান অবশ্যই এই বাহুটা হবে, অর্থাৎ সিএফ সমান এফ কিউ হবে। কারণ এই ত্রিভুজটা কি? কারণ এই ত্রিভুজ সি কিউ সি এফ সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজটা যেটা পাওয়া গেল যে কিউ সি এফ, এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের সিএফ যা এটাও তাই। দেখছো? তাহলে সিএফ সমান কত না এফ কিউ। বিষয়টা ক্লিয়ার হলো? এই পর্যন্ত একবার দেখো, দেখে নাও, দেখে নেওয়ার পর আমি আবার যাচ্ছি। দেখো এরপর তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে দর্পণের উন্মেষ। আমরা সাধারণত যে দর্পণগুলো ইউজ করি, ঠিক আছে, তার উন্মেষটা অত্যন্ত কম। মানে দর্পণ যেগুলো আমরা বাজার থেকে কিনতে পাওয়া যায় না, সেই গলীয় দর্পণ, মানে উত্তল দর্পণ হোক, অবতল দর্পণ হোক, এই উত্তল দর্পণ অবতল দর্পণ অত্যন্ত ছোট ছোট সাইজের হয়। তাহলে আমরা যে দর্পণগুলো ইউজ করি এদের উন্মেষটা অত্যন্ত ক্ষুদ্র। তাহলে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে, মানে দর্পণটা বড় করে আমি তোমাদেরকে দেখিয়েছি, এখন দর্পণটা যদি খুব ছোট হয়, এইটুকু হয়, তাহলে এইটুকু যদি হয় তাহলে কি হবে? বলছি এর একবারে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কার সঙ্গে মিট করবে? দর্পণের উন্মেষটা খুব ক্ষুদ্র হলে সেক্ষেত্রে কিউ আর ও পরস্পর কি হবে? মিলে যাবে। তাহলে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে দেখো, তাহলে ক্ষুদ্র উন্মেষযুক্ত, এবার তুমি লেখো ক্ষুদ্র উন্মেষ
যুক্ত দর্পণ ক্ষেত্রে, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে কিউ ও ও একই বিন্দু, তাহলে দর্পণে উন্মেষটা ক্ষুদ্র যদি হয় তাহলে কি হবে, দর্পণ এইটুকু যদি দর্পণ হয় তাহলে কি হবে, ও আর এ একই কাছাকাছি হয়ে যাবে, মানে কিউ আর ও পরস্পর পড়ে যাবে। তাহলে কিউ ও যদি একসঙ্গে পড়ে যায় সেক্ষেত্রে এই যে রেখাটা, এই রেখাটা কি হবে, এই রেখাটা কার উপর এসে পড়বে, এর উপর এসে পড়বে। অর্থাৎ সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি হবে না, কিউ এফ, এই যে কিউ এফ যেটাকে বলছি, দর্পণের উন্মেষ যদি খুব ক্ষুদ্র হয় তাহলে কিউ এফটা কার উপর এসে পড়বে, কিউটা ও এর উপর এসে পড়বে। মানে সেক্ষেত্রে কিউ এফ যেটা, সেই কিউ এফটা কি হয়ে যাবে, এফ, কিউ এফ কি হবে, কিউ এফ হবে এফও। বিষয় ক্লিয়ার। কিউটা যদি ও এর উপর এসে পড়ে যায় তাহলে কিউ এফ না বলে আমি কি বলতে পারি, এফও বলতে পারি। দেখো কিউটা যদি ও এর উপর এসে পড়ে তাহলে আমি কিউ এফ না বলে কি বলতে পারি, কিউ এফ না বলে এফও বলতে পারি, এফও বলতে পারি। এইটা এর উপর পড়ে গেছে তাহলে এফও বলবো। তাহলে একটু আগে কি পেলাম, যে যেটা পেলাম সেটা হচ্ছে সিএফ, এইটা সমান কি পেয়েছি, সিএফ সমান কত না এফ কিউ। আবার যেটাই এফ কিউ সেটাই কি না এফও, দেখো একটু আগে পেয়েছি। আবার এফ কিউ এটা সমান কত, এফও। অতএব আমি কি লিখতে পারি, এফ কিউ যদি এফও হয় তাহলে লিখতে পারি যে সিএফ এটা সমান কত, সিএফ সমান কত, এফও। দেখো সিএফ সমান এফও লিখতে পারি, এই পর্যন্ত ভালো করে দেখো। তাহলে আলটিমেট কি পেলাম, সিএফ সমান এফও, অর্থাৎ সিএফ সমান এফও। আমি যেটা পেলাম আলটিমেট সেটা হচ্ছে সিএফ এটা সমান এফ ও। এই প্রমাণটা একবার ভালো করে দেখো, পরিষ্কার করে দেওয়া আছে, ভালো করে বুঝো। তাহলে সিএফ সমান এফ ও, বিষয়টা ক্লিয়ার বুঝে তাহলে। আচ্ছা দেখো, সিএফ সমান যদি এফও হয় তাহলে আমরা জানি যে টোটাল দৈর্ঘ্যটা ওসি, ওসি সমান কি না, ওসি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, দেখো দেখিয়ে দিয়েছি ওসি কি বক্রতা ব্যাসার্ধ। তাহলে ওসি সমান কত, ওসি, ওসি সমান কি কত লিখতে পারি, সিএফ প্লাস এফও লিখতে পারি। ওসি সমান কি, ওসি এটা সমান কত, এটা সমান কত, টোটালটা কত, এইটা প্লাস এইটা, এইটা প্লাস এইটা টোটালটা। তাহলে সি ওসি সমান কত না সিএফ প্লাস এফও। ওকে আচ্ছা এবার দেখো সিএফ সমান কত, সিএফ আর এফও, দেখো সিএফ আর এফও পরস্পর কি হয়েছে, সিএফ যেটা সেটাই এফও, তাহলে এটাও যা এটাও তাই। তাহলে সিএফটা যদি এফও হয় তাহলে এই সিএফ এর পরিবর্তে আমি কি বলতে পারি না, সিএফটাকে আমি এফও বলতে পারি, সিএফ এর পরিবর্তে এফও বলতে পারি, এফও প্লাস এফও সমান কত না 2FO, এটা সমান কত ওসি। দেখো ভালো করে বুঝো, তাহলে ওসি সমান কি পেলাম, ওসি, ওসি সমান কত, ওসি সমান সিও, সিও সমান কত এফও প্লাস, সিও সমান কত এফও প্লাস সিএফ। আমরা জানি যেটাই সিএফ সেটাই হচ্ছে এফও, তাহলে ওসি সমান কত সিএফ প্লাস এফও। আবার আমরা জানি যেটাই সিএফ সেটাই এফও, তাহলে সিএফ যদি এফও হয় তাহলে সিএফ এর পরিবর্তে আমি কি লিখতে পারি, এফও লিখতে পারি, মানে এটার পরিবর্তে আমি এফও লিখতে পারি, এফও যেমন ছিল থাকছে। তাহলে এ একটা এফও, একটা এফও, মোট কটা এফও, দুটো এফও, এফও। এখন এফও মানে কি, এফও তো ফোকাল লেন্থ, এফওটা ফোকাল লেন্থ, আর সিওটা কি না, সিওটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ। তাহলে সিও কে আমরা কি দিয়ে ডিনোট করি, আর দিয়ে, আর এফও কে কি দিয়ে ডিনোট করি, এফওকে আমরা কি দিয়ে, ছোট হাতের এফ দিয়ে, এটা হচ্ছে ফোকাল লেন্থ। তার আগে কি ছিল, দুই ছিল, দুই। তাহলে আর সমান 2F হয়েছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে 2F এটা সমান কত, আর এফ সমান কত, আর বাই 2। তাহলে এই যে সূত্রটা পেলাম, দেখো এই যে সূত্রটা তুমি পেলে না, যে এফ সমান আর বাই 2, এই এফ সমান আর বাই 2 একটা ভিভিআই সূত্র, এফ সমান আর বাই 2। তাহলে এই যে সূত্রটা, এফটা কি, ফোকাল লেন্থ অফ এ কনভেক্স, আমাদের এখানে কি বলবো, কনকেভ লেন্স, উত্তল। তাহলে এইটা হচ্ছে আমাদের ফোকাস দৈর্ঘ্য, কার না অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য, সেটা হচ্ছে যদি এফ হয় এবং অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা লিখতে পারি এফ সমান আর বাই 2। বিষয়টা ক্লিয়ার হলো, ভালো করে এবার দেখো, কোনো যদি প্রবলেম হয় কমেন্ট করে জানাও, আমি তোমাদের কোশ্চেনে অ্যান্সার দেবো। এই যে থিওরিটা দেখতে পাচ্ছ, এই সূত্রটা এফ সমান আর বাই 2, যেখানে এফটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য আর আরটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর 2 তো 2 একটা নাম্বার, তাহলে এফ সমান আর বাই 2, এই দিয়ে কিন্তু একটা সূত্র, একটা অঙ্ক পদ্ধতি তোমাদের ম্যাথ কিন্তু আসবেই।
যে একটা মনে করে বললো যে দর্পণের বক্রতা ব্যাসার্ধ এত, ফোকাস দৈর্ঘ্য কত। এরকম আবার অনেক সময় কোশ্চেন হয় যে কোনো দর্পণে বক্রতা ব্যাসার্ধ না দিয়ে বললো ফোকাস দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, বক্রতা ব্যাসার্ধ কত। মানে কি দিচ্ছে সেক্ষেত্রে, এফ এর মানটা দিয়েছে 25 সেন্টিমিটার, আর সমান কত, বক্রতা ব্যাসার্ধ সমান কত, তাহলে তুমি পারবে আর সমান কত না 2f, মানে 2 ইন্টু 25 এত কি সেন্টিমিটার, তাহলে কত 50 সেন্টিমিটার। তাহলে এইভাবে কিন্তু একটা ম্যাথ তোমাদের থাকবেই, ঠিক আছে। আর এগুলো ভালো করে দেখবে। পরবর্তী পর্যায়ে আমি আসছি পরে ভিডিওতে।